জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট। ঘরের যদি ভিত মজবুত না হয় তাহলে সেই ঘর তো ভেঙে পড়বেই। উনি কিন্তু স্ট্রিট ফাইটার নন। যুবরাজ্যের ইমেজ সেটা যে কাজ করছে না, এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যত তাড়াতাড়ি বোঝে, এটা তাদের জন্যই মঙ্গল। যে উত্তরপ্রদেশের সিংহাম বনাম ফলতার পুষ্পার লড়াইতে পুষ্পা হেরে গেলেন এবং মুশিকের মতন ময়দান ছেড়ে পালিয়ে গেলেন। যদিও তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ এটি স্পষ্ট করে দিয়েছে যে এটি প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ যে 29 তারিখে নির্বাচন কমিশন জানায় যে ফলতা বিধানসভা কেন্দ্রে আবার নির্বাচন হবে 21শে মে, এবং এরপর আমরা দেখি 4 মে বিপুল জনমত নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করে। এই যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা পশ্চিমবঙ্গের, সেই বাস্তবতাটাকে যদি আমরা মেনে নিই তাহলে বলাই বাহুল্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফলতায় বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনা প্রবল। তার সত্ত্বেও কিন্তু আমরা দেখলাম ফলতায় বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতে গেলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানের হয়ে সেখানে প্রচার করতেই গেলেন না, একটি মিটিংও করলেন না, একটি জনসভাও করলেন না, একটি মিছিলও করলেন না। জাহাঙ্গীরের এই সিদ্ধান্ত এবং তৃণমূল কংগ্রেসের এই ঘোষণা যে এটি প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত নয়, এটা কি অনেকটা দায় ঝেড়ে ফেলার মতন হলো না? কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাটা আমাদের সামনে বড্ড স্পষ্ট হয়ে উঠছে, তাদের সাংগঠনিক ফাটল অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র প্রার্থীর ওপর দায় চাপিয়ে দিয়ে নেতৃত্বে সরে আসাটা কি নিচু তলার কর্মীদেরকে ইতিবাচক বার্তা দেবে? এইটা আমার প্রশ্ন। এবার এই ডায়মন্ড হারবার মডেল কথাটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, যে আমরা এখানে ডায়মন্ড হারবার মডেল বলতে কি বোঝাতে চাইছি। আমরা কি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে উন্নয়নের প্রকল্পগুলো বাস্তবায়ন করা, সেটাকে কি ডায়মন্ড হারবার মডেল বোঝাতে চাইছি, নাকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে ভোট লুট করার যে সংস্কৃতি তাকে বোঝাতে চাইছি? কেন এই কথাটা বলছি, যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি 2024 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রায় 7 লাখের বেশি ভোটের মার্জিনে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছিলেন। এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটি হচ্ছে ফলতা বিধানসভা। এই ফলতা বিধানসভা কেন্দ্র থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1,83,000 ভোট পেয়েছিলেন, প্রায় 90% ভোট পেয়েছিলেন এই ফলতা বিধানসভা কেন্দ্র থেকে। এবং সেই ফলতা বিধানসভা কেন্দ্রের যে ফলাফল সেটি রাজনৈতিকভাবে অ্যাবসার্ড। এবং এক্ষেত্রেও আমরা দেখেছি যে এই ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে ক্যান্সেল করার ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের যে বক্তব্য ছিল যে সেখানে ছাপ্পা দেওয়া হয়েছে, ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থীর নামের পাশে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এইটাই কি ডায়মন্ড হারবার মডেল? ভোট লুটের যে ফর্মুলা সেটাই কি ডায়মন্ড হারবার মডেল? ঘরের যদি ভিত মজবুত না হয় তাহলে সেই ঘর তো ভেঙে পড়বেই। তাসের ঘর তো খুব দ্রুতই ভেঙে পড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে রাজনীতিতে উঠে আসেননি। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতার মধ্য গগনে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, এবং তিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সংস্কৃতিটি আমদানি করলেন, যেটাকে আমরা বলতেই পারি যে কর্পোরেটাইজেশন অফ পলিটিক্স, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে উনি চালু করলেন, যেটা ঘটনাচক্রে 2014 সালে ভারতীয় জনতা পার্টিও সর্বভারতীয় ক্ষেত্রে চালু করেছিল। এই যে কর্পোরেটাইজেশন অফ পলিটিক্স যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন, এই ধরনের যে মডেল, সেই মডেল কিন্তু রাজনীতিতে খুব একটা টেকসই নয়। তার কারণ হচ্ছে যে
কেবলমাত্র সংখ্যা বা কয়েকটা কি প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা নেতা নির্বাচন করছি এবং তাদেরকে ভোটে লড়ার জন্য পাঠাচ্ছি, এবং কেবলমাত্র রাষ্ট্রযন্ত্রকে যতক্ষণ আমি ব্যবহার করতে পারছি ততক্ষণই এই একটা 2-2-4-এর ছকে ভোটে যে কোনোভাবে জিতে গেলেই, ক্ষমতায় চলে এলেই সেই রাজনীতি টিকে থাকবে, এই ভাবনাটা ভুল। কারণ এইটাই যে এই মুহূর্তে যদি আমরা ইনফ্যাক্ট যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে এই ফলতাতেই যে জাহাঙ্গীর খানের যে সিলেকশন, এই সিলেকশনের মধ্যে যে ফলতা থেকে জাহাঙ্গীর খানের মতন একজন নির্বাচনে লড়বেন, যদি আমরা জাহাঙ্গীর খানের ব্যাকগ্রাউন্ড দেখি, আমরা মোটামুটি সবাই যারা খবর রাখি রাজনীতি নিয়ে তারা জানি যে ফলতায় জাহাঙ্গীর খান কে বা তার ভাবমূর্তিটা কি। আমার বক্তব্য হচ্ছে যে এটাকে তৃণমূল কংগ্রেসের যারা উচ্চতর নেতৃত্ব তাদের কি দূরদর্শিতার অভাব যে ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে তারা যে প্যারামিটারগুলো রাখলেন সেখানে কে লিড দিয়েছে, কে দাদাগিরি করে ভোটটা লুট করতে পারবে, তাকেই প্রার্থী করে দেওয়া হলো। কারণ এই প্রশ্ন তো উঠছে, ছোট থেকে বড় নানা ধরনের নেতা, তৃণমূল কংগ্রেসেরই নেতা কর্মীরা এখন তো এই প্রশ্ন তুলছেন যে আইপ্যাকই সমস্ত কিছু সিদ্ধান্ত নিত, কিন্তু আইপ্যাক তো একটি রাজনৈতিক দল নয়, এবং রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রেও যে আইপ্যাক সম্পূর্ণ সফল হবে এটাও তো ঠিক নয়। এটা আমাদের দেখতে হবে যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎটা কি। কারণ সামনে আমরা জানি এরপরে বিভিন্ন পুরসভাগুলোর নির্বাচন আছে, সেটা আমি জানি না যে বর্তমান রাজ্য সরকার সেটাকে কীভাবে কি তাদের পরিকল্পনা কবে তারা ঘোষণা করবেন, এবং তারপরে 2029 সালে লোকসভা নির্বাচনও আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট, এবং সেখানে যে নেতৃত্বের একটা সমস্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি যে কাজ করছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লার্জার দ্যান লাইফ ইমেজ, যুবরাজ্যের ইমেজ, সেটা যে কাজ করছে না, এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যত তাড়াতাড়ি বোঝে এটা তাদের জন্যই মঙ্গল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড ইন কমান্ড হিসেবে, উনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি করেন, তিনি তার রাজনৈতিক কাজকর্মগুলো কি করেন, তার রাজনৈতিক তার পলিটিক্যাল অ্যাপ্রোচটা কি হয়, এটাই কিন্তু উল্লেখযোগ্য। কারণ উনি কিন্তু স্ট্রিট ফাইটার নন, উনি কিন্তু লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু রাজনীতিতে উঠে আসেননি। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং তার সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা বুঝতেই পারছি যে এখানে একটা ট্রান্সফার অফ পাওয়ার পার্টির মধ্যে, তৃণমূলের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল, এবং সেটা অবশ্যম্ভাবী, নেক্সট জেনারেশন লিডার লাগে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল অ্যাপ্রোচটা কীরকম রাখেন, তিনি কি এই কর্পোরেটাইজেশন অফ পলিটিক্সটাকেই চালিয়ে নিয়ে যাবেন, এই মডেলটাকেই চালিয়ে নিয়ে যাবেন, নাকি তিনি নিজে রাস্তার রাজনীতিতে ফিরবেন, তিনি মাঠে ঘাটের রাজনীতিটি করবেন, এবং সেটাই নির্ভর করবে, সেই অ্যাপ্রোচটাই ডিসাইড করবে যে তৃণমূল সাংগঠনিকভাবে কতটা আরও মজবুত হবে, এবং তারা কিভাবে তাদের ভবিষ্যতের কার্যপদ্ধতিগুলোকে এগিয়ে নিয়ে যাবে।